বাবা যখন চলে গেলেন তার আগে আমরা ছিলাম, এক ঝটকায় সত্যি ম্যাচিউর হয়ে গেলাম। মাঠের দিকে আসলাম, তো গল্পটা বলি। বাবার যখন গা হাত পা ফুলে গেল, পেটে জল জমা হলো, দিনের পর দিন সেখানে কলকাতাতে অনেক মাস, 1 বছর প্রায় ওখানেই কাটালাম। নমস্কার আমার প্রিয়জনেরা, কেমন আছেন সকলে? আমরা মোটামুটি ভালোই আছি। এখন বাজে বিকেল 3:30। এখন আমরা যাব মাঠের দিকে একটু ঘুরতে, ধান দেখতে। অনেকদিন হয়ে গেল ধান দেখতে যাইনি, আর আজকে একটু যাওয়ার ইচ্ছে আছে ধানগুলো কেমন হলো। মা এবং মিষ্টু ঘরে শুয়েই আছে, তারা ওঠেনি। আমি একটু উঠলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে বিশেষ বিশেষ কী কারণে জানি না, হঠাৎ বাবার কথা খুব মনে পড়ছে। কী কারণ জানি না, হঠাৎ শুয়ে থাকতে থাকতে মানে খুব মনে পড়ছিল বাবার কথা। আপনারা অনেকে হয়তো জানেন না যে আমার বাবা কিভাবে চলে গিয়েছিলেন। বাবার কথা শুনলেই, মনে আসলেই বুকটা ভারী হয়ে যায় আর মাথাটা হালকা চক্কর দেয়, যে বাবা ছাড়া কিভাবে আছি, কিভাবে সংসারটা টানছি। অবাক করা বিষয়। 2020-তে 2020-তে যখন বাবার ধরা পড়ে ক্যান্সার, তখন তো খুব ছোট, মানে তখন তো জ্ঞানই হয়নি। তারপর যখন বাবা মারা যায়, তখনও সংসার কীভাবে সামলাবো বুঝতে পারিনি। দেখতে দেখতে সময়গুলো চলে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে শিখছি। কীভাবে সংসার টানছি নিজেই বুঝতে পারছি না। রাত্রে ঘুমানোর সময় সবসময় বাবার কথা মনে হয়, যে বাবা থাকলে এই সমস্যাটা হতো না, বা এই সমস্যার সম্মুখীন হতে হতো না আমাকে। আমার বাবার কিভাবে কি হলো, কি অসুখ হলো, আর কবে মারা গেলেন, সবই আমি বিস্তারিত বলছি। আমার বাবার অসুখ ধরা পড়ে 2020-তে। একদিন আমরা গিয়েছিলাম বাবা আর আমি, বাবার সাইকেল নিয়ে ধান ভাঙাতে মিলে। ধান ভাঙাতে ভাঙাতে হঠাৎ বাবার মাথা চক্কর দিয়ে আসে এবং পড়ে যান। সেই সময় আমি ধরি, আর যে ধান ভাঙাচ্ছিল, যে ড্রাইভার বলে যাকে, সে বলে যে ধান দাও ধান দাও, নাহলে মেশিন হয়ে যাবে, কটকট করে শব্দ হয়ে বন্ধ হয়ে যাবে। তো বাবা দিতে পারতেছিল না। তখন আমি বললাম মেশিনটা বন্ধ করো। আর আমরা ছাড়া তখন আর কেউ ছিল না ওখানে, আমি, বাবা এবং ড্রাইভার। তারপর সেই দিনেই বাবাকে হসপিটাল ভর্তি করা হলো। তারপর ডাক্তার বললো যে রক্তের সংকট আছে, 2 বোতল রক্ত লাগবে। আমি 2 বোতল রক্ত জোগাড় করে নিয়ে বাবাকে দেওয়া হলো। দেওয়ার পর ব্লাড টেস্ট করার পর বালুঘাটে ধরা পড়লো। বালুঘাট হসপিটাল মানে সরকারি হসপিটালে বললো যে পেটে টিউমারের মতন হচ্ছে, আর ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে। এখানে চিকিৎসা হবে না, বাইরে কোথাও চিকিৎসা করাও। তারপর এরকম দেখতে দেখতে সবাই বলতেছিল যে জন্ডিস হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, হলুদ হয়ে যাচ্ছে চোখ হাত। তো জন্ডিসের জন্য বাবা ওরা তো আগের মানুষ, এখন সবাই বলতেছে যে কবিরাজ দেখাও। কবিরাজের ওখানে ওষুধ খেতে 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 একদিন বাবা হঠাৎ বললো, দেখতো এখানে পেটের মধ্যে এটা কি। হাত দিয়ে দেখলাম এরকম গোটা হয়েছে। গোটা হওয়ার পর ওই গোটাটাই গোটা পেট, মানে আস্তে আস্তে গোটা পেট ছেয়ে নিল, মানে একদম ডিমের জালির মতো, হাঁস বা মুরগির ডিমের জালি দেখেছেন হয়তো পেটে, সেরকম হলো। হওয়ার পর প্রচণ্ড ব্যথা, দিনের পর দিন ব্যথা বাড়তে থাকে। এভাবে খোঁজ পাওয়া গেল যে এই কলকাতা মালদাতে অনেকবার নিয়ে যাওয়া হয়েছিল সোনো স্ক্যানে, তারপর দিশারিতে, সেখানে বা এই ক্যান্সারের যে চিকিৎসাগুলো হয়, কেমো তখনও দেওয়া হয়নি, আর বাবার একবারও কেমো দেওয়া হয়নি। বাবার এমনি ওষুধ দ্বারাই চিকিৎসা চলতেছিল। ব্লাড টেস্ট, তারপর বায়োপসি রিপোর্ট করা হলো। করানোর পর সেখানে বললো যে অপারেশন করতে হবে। তো অনেকেই বললো যে অপারেশন করার দরকার নেই, কলকাতায় একটা ভালো জায়গা আছে, কী যেন নাম আমার, চিত্তরঞ্জন, হয়তো ভুলে যাচ্ছি, এখনও অতটা মনে নেই। ওখানে নিয়ে যেতে বললো। তো অপারেশন না করে আমরা নিয়ে গেলাম কলকাতাতে। সেখানে আমি, বাবা এবং আমার 2 দাদা গেল এবং জায়বু গেলেন। যাওয়ার পর ওখানে 7 দিন 8 দিন হয়ে যাচ্ছে, কোনো চিকিৎসা নেই। ওখানেই ওদের রুম আছে, ওখানেই হসপিটালের রুম আছে, ওখানেই থাকছি, ওখানেই খাচ্ছি। আবার দিন দিন ব্যথা বাড়তেই আছে, চিকিৎসা হচ্ছিল না। মানে কী যেন একটা ব্যাপার ছিল যে এই বৃহস্পতিবার বা রবিবার এরকম দেখে, আর আমরা গিয়েছিলাম একদম সোমবারে। এরকম সেদিন ডাক্তার আসেনি, এরকম চিকিৎসা হচ্ছিল না। সেইভাবে ওরকম চিকিৎসা হওয়ার পর বাবা 2 বছর ভালো ছিলেন। 2 বছর কোনো ব্যথাটা কিছু নাই। আর ওগুলো ডিমের জালিগুলো আস্তে আস্তে মানে মিশে, মানে কী বলে, গলে যাচ্ছিল, ভালো হয়ে গেছিলেন। মাঝে মধ্যে ওষুধ চলতো, মাঝে মধ্যে যেতাম কলকাতা থেকে এসে আবার ওখান থেকে ওষুধ নিয়ে আসতাম, বা বালুঘাটে অর্ডার দিয়ে ওষুধ নিতাম। নেওয়ার পর আস্তে আস্তে ভালো হচ্ছিল।
হওয়ার পর হঠাৎ 3 বছর 2.5 বছরের মাথায় হঠাৎ আবার দেখা দিল, মানে পেট ফুলে যাওয়া, অনেক ধরনের যে লাস্ট স্টেজ ক্যান্সারে যেগুলো হয়, পা ফুলে যাওয়া, এই সেই। আবার কলকাতা নিয়ে যাওয়া হলো। তো বললো এত বছর ধরে যে ওষুধ খাচ্ছিলেন, যে কয়বার আসছিলেন কলকাতা? আমি বললাম হাইস্ট 2-3 বার ওই ওষুধগুলোই খাচ্ছিলাম। বলতেছে ওই ওষুধগুলো কাজ করতেছে না, আপনারা এতটা, মানে কি বলবো, এখান থেকে যাওয়া আসা খরচ অনেক, তা বাদেও আমরা যে হাইফাই ফ্যামিলি সেরকমও না। তাই বাবা বলছিলেন এইভাবেই চলুক, ওই জন্য ওরকম ডাক্তার দেখানো হয়নি। তো ওটাই ডাক্তারের বলছিল যে আপনারা অনেক ভুল করেছেন, সময় শেষ, এই অনেক আগেই আসা উচিত ছিল, এখানে এসে দেখানোর উচিত ছিল। শেষ পর্যন্ত বাবাকে তো বাঁচানো যায়নি। এর পরের গল্পটা আমি আপনাদের সঙ্গে একটু পরে করছি, মাঠের দিকে আসলাম। তো গল্পটা বলি। বাবার যখন গা হাত পা ফুলে গেল, পেটে জল জমা হলো, তখন বাবাকে নিয়ে 4-5 বার মাসে কলকাতা যাওয়া, সেই লোকাল ট্রেনে, লোকাল বগিতে, প্রচণ্ড ভিড়ের মধ্যে কীভাবে নিয়ে যেতাম সেটা আমি জানি। আর যখন ব্যাক করে আসতাম শিয়ালদা, যখন গাড়িটা আমাদের বালুঘাটে গাড়িটা ট্রেনটা ঢুকতো, তখন সেই ট্রেন চলাকালীন জানালাদের ঢোকা, বাবার জন্য সিট ধরতে হবে, নাহলে বাবাকে কীভাবে নিয়ে আসবো, সেই বাবা শুয়ে থাকতো, কতজনের সঙ্গে ঝামেলা করতাম। সেই করতে করতে বাবা আরও অসুস্থ হয়ে পড়লো। তারপর লাস্ট যেদিন বাবার জন্য রক্ত নিতে গিয়েছিলাম কলকাতায় টাকা দিয়ে 8 বোতল রক্ত, সেদিনে বাবা সন্ধ্যাবেলা লাস্ট বাবার সঙ্গে কথা হলো। বাবার কথা জড়াই যাচ্ছিল, কথা বলতে পারছিল না। বাবা বলেছিল হয়তো এটাই শেষ দিন, চলে যাব। বাবা বুঝতে পারছে, অনেক কাঁদছিল। আমার চোখের জল বাধা মানছিল না সেই দিন। দিনের পর দিন সেখানে কলকাতাতে অনেক মাস, 1 বছর প্রায় ওখানেই কাটালাম। বাবা যখন যত অসুস্থ হতে শুরু করলো, তত মানে যারা ঘর ভাড়া দেয় সেখানে নিতে অস্বীকার করলো। বাবাকে নিয়ে অনেক যন্ত্রণা সহ্য করেছি ওখানে, মানে বলার ভাষা নেই। যদি নিজের এই সিচুয়েশনটা না হয় তাহলে কেউ বুঝতে পারবে না যে এই কষ্টটা। কত হসপিটালে রাত কাটিয়েছি, কত ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি ডাক্তারের জন্য। বাবার কষ্ট দেখে নিজের কত জিনিস স্যাক্রিফাইস করেছি। তারপর আমার পড়াশোনাও চলে গেল বাবার এই অসুখের জন্য। সেই রাতে বাবা যখন মারা গেলেন, রাত 1টার দিকে, আমার দাদা আর আমি ছিলাম। আমার দাদা মানে আমার জেঠুর ছেলে দাদা, ছোটনদা আর আমি। যখন দাদাকে ফোন করে বললো যে বাড়ির মানুষ এখানে আসেন, সইটই করে দিয়ে যান, যখন আমি গেলাম, চোখ দিয়ে এক ফোঁটা জল পড়তেছিল না, শুধু পায়ের নিচ থেকে মনে হচ্ছিল যে মাটি সরে সরে যাচ্ছে। আবার রুমে যখন আসলাম বাবাকে দেখার পর, বাবাকে ঘিরে রেখেছে, বিশ্বাসই হচ্ছে না। তারপর আবার আমাদের রুমে আসার পর হসপিটালের ভিতরে দাদাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ ধরে চুপ ছিলাম, কিছু বুঝতে পারছি না কী করব। তারপর দাদাকে জড়িয়ে ধরে কঠিন কান্না করছিলাম, অনেক অনেক কান্না। তারপরের দিনের একটা ঘটনা সারা জীবন আমার মনে থাকবে। যখন খুব বেশি হয় তখন 2বার অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়েছিলাম কলকাতাতে। তো বাবা বড়বারই বলতো, রাস্তাতে যখন থামাতো গাড়ি খাওয়া দাওয়ার জন্য, 12 ঘন্টার রাস্তা আমাদের এখান থেকে, বালুঘাট থেকে, তখন ড্রাইভাররা যখন খেতে যেত, আর আমার যখন রিলেটিভরা খেতে যেত, বা দাদা বা কোনো চাইবু খেতে যেত, তখন বাবা বললো যা খেয়ে আয়। বাবা যতই শরীরে ব্যথা হোক, যন্ত্রণা হোক, তবু বললো যা খেয়ে আয়। আমি খেতে যেতাম, আবার বাবাকে দেখতাম অ্যাম্বুলেন্সে শুয়েই আছে। যেদিন মারা যান সেদিন ভাত বা কোনো খাবার ভিতরে ঢুকতেছিল না। যখন নিয়ে আসি বাবাকে অ্যাম্বুলেন্স করে আমাদের বালুঘাটে, কলকাতা থেকে, সকালবেলা, রাত শেষে সকালবেলা যখন বাবাকে নিয়ে বেরোলাম কলকাতা থেকে বালুঘাটের উদ্দেশ্যে, বাবা মারা গিয়েছে গাড়িতে করে, অ্যাম্বুলেন্সে করে, তখন মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চা বিস্কুট তো খাবে ড্রাইভার এবং খালাসিরা। তো নেমে দাদাকে বললো যে চল, দাদা বললো যে যাবি? আমি বলছি না, ভালো লাগতেছে না। আমি সামনে বসছিলাম ড্রাইভারের কাছে, আর ওরা খেতে গেল। তখন বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম বাবার দিকে, বাবা শুয়ে আছে, মানে কখন বলবে যে যাওয়া যায়, খেয়ে আয়, যা কিছু খেয়ে আয়, কিছু খাসনি, বারবার দেখতেছিলাম, কিন্তু বাবা কিচ্ছু বলে না। এই এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আর খালি মনে হচ্ছিল যে মা জেনে গেছে হয়তো বাড়িতে বাবা নেই, মায়ের কী অবস্থা হবে, মায়ের কী টেনশন হবে। মাকে কোনো দিন শাঁখা সিঁদুর ছাড়া দেখবো কল্পনাও করতে পারিনি। তারপর বাবাকে যখন নিয়ে আসার পর মায়ের চোখের দিকে দেখা যাচ্ছিল না। তারপর সৎকার্য হওয়ার পর মাকে নিয়ে দিন কাটতেছিল খুব কষ্টে। একটা জিনিস শিখেছিলাম
মানে খুব আওয়ারা ছিলাম বাবা যখন ছিল। কাজ টাজ কিছু করতাম না, ঘুরে বেড়াতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম, মজা মস্তি করতাম। লাইফে গোল বলে কিছু ছিল না, এখনও নেই অবশ্য। যাই হোক, এখন অনেকটা আছে মিষ্টু আসার পর। বাবা যখন চলে গেলেন তার আগে আওয়ারা ছিলাম, এক ঝটকায় সত্যি ম্যাচিউর হয়ে গেলাম। বাবা থাকা কতটা বটগাছের মতো বাবা, এখন বুঝতেছি কতটা জ্বালা, কতটা যন্ত্রণা সংসার, একটা সংসার টানা। আমাদের সংসারে তো দুজন মানুষ মাত্র, তবুও আমার কতটা কষ্ট হয়। বাবা কিছু বুঝতে দিতেন না। বাবা বলতেন পড়াশোনা করবি, কাজ করবি কেন? আমি কাজ করতেছি তোর জন্য। বাবার তিলে তিলে টাকা জমানো, আমাকে বাড়ি করে দেওয়ার সব টাকা বাবা চাইছিলেন না যে বাবার চিকিৎসার জন্য খরচা হোক। বাবার শ্রাদ্ধে খরচা করেছি, বাবার চিকিৎসায় খরচা করেছি, বাবা চাইছিলেন না, তবুও বাবাই হয়। যাই হোক, আমার এই কাহিনীটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার পার্সোনালি হালকা হলাম, ভালো লাগলো। আশা করছি আমার যারা ছোট তারা আমার এই কাহিনী থেকে অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে। ওটা শেখার কিছু হয় না, নিজে না ফিল করলে কেউ কখনো শিখতে পারে না। আমি বুঝতে পেরেছি এখন। যাই হোক, এখন চেষ্টা করছি শক্ত হওয়ার, মাকে ভালো রাখার, মিষ্টুকে ভালো রাখার। লড়াই করছি, কিছু পারি না, তবু চেষ্টা করছি সব পারার। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের ব্লগে। টাটা।